বাজি কারখানায় আগুন নিয়ে এনআইএ তদন্তের দাবি করছেন শুভেন্দু অধিকারী। দেখুন, ওনারা তো সবসময় এই ধরনের একটা, এটা হলে সিবিআই চাই, এটা হলে এই চাই, এটা হলে মুখে কেন্দ্রীয় এজেন্সিগুলোর নাম বেশি শোনা যাবে। তো এখন আর একটা সমস্যা হচ্ছে যে এরাই তো দুদিন আগে বলছিলেন যে আর্জি করে যে উই ওয়ান্ট সিবিআই। কি পৈশাচিক নৃত্য তাদের। বাজিতে যারা মারা গেছেন তাদের পরিবারের কাছে গিয়ে রাজ্য যে আর্থিক সাহায্য ঘোষণা করেছে তার চেয়ে বেশি আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। সেটা তো তাদের ব্যাপার, তাদের রাজ্য সরকার যা যা আইনে আছে সেইভাবে করছেন, মানবিক দৃষ্টিতে করছেন। এবার তাদের যদি মনে হয় যে তারা টাকা ছড়িয়ে, টাকা দেখিয়ে, ওনাদের কাছে অনেক টাকা, ওনারা এই টাকা ছড়ানোর রাজনীতি বা টাকা ছড়িয়ে বিভ্রান্তি তৈরির রাজনীতি করবেন, তো সেটা মণিপুরে যাক না। শুধু মণিপুরে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, যার জন্য মুখ্যমন্ত্রীকে ইস্তফা দিতে হচ্ছে, এর থেকে লজ্জার কিছু হয় না। আইন শৃঙ্খলার যে অবনতি, তার পেছনে মুখ্যমন্ত্রী আছেন বলে অভিযোগ, সেই দায় নিয়ে ইস্তফা দিতে হচ্ছে। তো সেখানে একটু গিয়ে ক্ষতিপূরণগুলো দিক না বিজেপি। অন্য জায়গায় যে জায়গাগুলো বিজেপি শাসিত রাজ্যে ঘটনাগুলো ঘটেছে, তো সেইখানে যাক না ক্ষতিপূরণ নিয়ে। এখানে রাজ্য সরকার যা যা কর্তব্য সব পালন করছেন। চাকরি চেয়ে ফের পথে নেমেছে 2022-এর প্রাথমিক টেট উত্তীর্ণরা, এবং তারা প্রতীকী বেকার মেলা করছে, চপ ঝালমুড়ি বিক্রি করছে, লিখছে পোস্টারে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় টেট পাস করারা চপ মুড়ি বিক্রি। দেখুন, এটা সম্পূর্ণভাবে এটা একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে করা। মাননীয় মুখ্যমন্ত্রী চান দ্রুত নিয়োগ। বহু লোক বহু মামলা করে আটকে রেখেছে। কারা মামলা করেছে আপনারা জানেন। সিপিএমের বিকাশ ভট্টাচার্য সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছেন যে 26,000-এর চাকরি নষ্ট করুন, আর এসএফআই বলছে না, আমরা একমত নই। অর্থাৎ কারা করছে দেখুন। SLST, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, হাতে রেকমেন্ডেশন লেটার পেয়ে স্কুল পেয়ে গেছে, সবাই বৈধ যোগ্য, সিবিআই নেই। কে আটকেছে? সিপিএমের আইনজীবী জট পাকাচ্ছে। এবং তারা চান এই ধরনের কিছু দৃশ্যের অবতারণা করে রাজনীতি করতে। তো এইগুলো তাদের ইভেন্ট। আমরা চাই যোগ্যরা চাকরি পাক, কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সংশোধন হবে, আইন থাকলে তার সেই অনুযায়ী চলবে। বাকি মুখ্যমন্ত্রী দ্রুত চাকরির ব্যবস্থা করতে চাইছেন, আর কিছু লোক সেগুলোকে নানাভাবে জট পাকিয়ে রাস্তায় রাজনীতি করতে চাইছে। ফের ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে ফের অভিযোগ উঠেছে যে প্রয়াগরাজগামী ট্রেনে মারপিট, ভাঙচুর, এসি কামরার কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, যাত্রীরা মার খেয়েছেন এবং অত্যন্ত আপত্তিকর ঘটনা ঘটেছে। প্রয়াগরাজগামী ট্রেনে যেখানে দমদমের নাট্য গ্রুপ, তাদের উপর যে যে ভাষায় আক্রমণ করা হয়েছে এবং বাংলা থেকে কে আসছে না আসছে এইসব কথাবার্তা বলা হয়েছে, এগুলো অত্যন্ত আপত্তিকর। যাত্রী নিরাপত্তাটা কোথায়? যে একটা সংরক্ষিত কামরা, সেখানে যে যা পারবে উঠে যাবে, বারণ করতে গেলে সেটা নিয়ে অশান্তি হবে। এরকম এই ধরনের নানা ধরনের অরাজকতা, এগুলো সমস্ত ওইসব রাজ্যে ঘটছে। রেলে সুরক্ষা বলে কিছু নেই, যাত্রী সুরক্ষা বলে কিছু নেই। যে পারছে উঠে যাচ্ছে, যাত্রীদের ধরে প্রাদেশিকতার দৃষ্টিভঙ্গি দিয়ে হ্যাকেল করছে। এগুলো তো কেন্দ্রীয় সরকারকে, রেল মন্ত্রককে, রেলমন্ত্রীকে দায় নিতে হবে, বিজেপিকে দায় নিতে হবে এসবের। আজকেও উত্তরবঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে দাঁড়িয়ে থাকা ট্রেনে নিয়ে ইঞ্জিন ধাক্কা মারছে, এমনও ঘটনা ঘটে গেছে। না, এ তো একেবারে রেল দপ্তরটি সম্পূর্ণভাবে বিপর্যস্ত। রেলমন্ত্রী ব্যর্থ, কেন্দ্রীয় সরকার রেলটাকে লাটে তুলে দিয়েছে। রেলের যে যাত্রী সুরক্ষা, নতুন লাইন, নতুন ট্রেন, এইসব আর এখানে বাংলায় আলোচনার আর জায়গা নেই। এবং লোকাল ট্রেন টাইমে চলে না, লেট চলে। দূরপাল্লার ট্রেনে খাবার, জল, পরিচ্ছন্নতা, সময় কোনোটা কিছু নেই। ফলে এই গোটা জিনিসটা যেখানে গেছে, যাত্রীদের সুরক্ষা বলে কিছু নেই। এই ট্রেন ওই লাইনে চলে যাচ্ছে, এই ইঞ্জিন ওখানে ধাক্কা মারছে, কখনো 3টে ট্রেনের ধাক্কা লাগছে। ভাবা যায় এক লাইনে 2টো ট্রেন চলে যাচ্ছে। দুর্ঘটনা সবসময় দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনা যদি কার্যত নিয়ম এবং ধারাবাহিকতায় পরিণত হয়, তাহলে তো সেই রেল ম্যানেজমেন্টের যোগ্যতা, দক্ষতা, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবেই। সুপ্রিম কোর্টের শুনানি শেষ হয়ে গেছে, রায়দানটা বাকি আছে। এই 47 দিন পরে ওয়াই চ্যানেল থেকে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে 2016 SLST। আমরা আবার বলছি যে আমরা চাই যোগ্যদের পুরোদস্তুর চাকরি থাকুক,
এবং মুখ্যমন্ত্রী যাতে সকলের চাকরি থাকে তার পক্ষে প্রথম থেকে সওয়াল করে এসছেন। আর সিপিএম এবং বিরোধীদের কিছু আইনজীবী এই 26,000কে বাতিল করে দিয়ে এটা নিয়ে রাজনৈতিক ইস্যু করে ছেলে মেয়েদের জীবন এবং কেরিয়ারকে বলি দিয়ে রাজনৈতিক ইস্যু করার নোংরা খেলায় মেতে আছে। এই আন্দোলনরত শিক্ষকদের হুঁশিয়ারি যে রায় যদি তাদের বিপক্ষে যায় সেক্ষেত্রে তারা বড়সড় আন্দোলনে নামছে। সেটা এখন কোর্ট কি করেন তার উপরে, আজকে তো এর ওপর কিছু হয় না। যদি ন্যায্য যারা, যোগ্য যারা, কয়েকজন হয়তো তাদের নিয়ে প্রশ্ন আছে, বাদ যাবে, কিন্তু যারা যোগ্য তারা কেন সাফার করবেন? সিপিএমের বিকাশ ভট্টাচার্যরা চাইছেন সকলকে বাদ দিয়ে যাতে একটা অরাজকতা তৈরি করা যায়, একটা অশান্তি তৈরি করা যায়, মানুষের আবেগকে আঘাত করে রাজনৈতিক ইস্যু তৈরি করতে। কিন্তু আমাদের বক্তব্য, যোগ্যদের কোনো অবস্থাতেই চাকরি থেকে সরানো চলবে না। বিচারপতি জয়মান্য বাগচি বক্তব্য করেছেন যে সন্দীপ ঘোষ সহ বাকিদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুতর। এই ধরনের দুর্নীতি হয়ে থাকলে প্রশাসনের অভ্যন্তরে তার সুদূর প্রসারী প্রভাব আছে। দেখুন, আদালতে যদি কোনো বিচারপতি মন্তব্য করেন তাহলে মাননীয় বিচারপতির মন্তব্যের উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য কোনো অবস্থায় করাটা শোভন নয়। এবং বিচারপতি, মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি যে মন্তব্য করেছেন তার উপর কোনো মন্তব্য করব না। এটা আইন তদন্ত বিচার বিভাগের বিষয়। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর তিনি রাজ্য বিধানসভা এসে তিনি বিশেষ ভাষণ দিতে চান, তার সচিব মারফত এই বার্তা পাঠিয়েছেন, অধ্যক্ষের সঙ্গে দেখা করে সচিব এই বার্তাটা দিয়েছেন। আসলে বাংলার বিধানসভা, বাংলা সরকারের মডেল, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার বিধানসভা যে উচ্চতায় পৌঁছেছে, বিধানসভায় যে ধরনের, বিধানসভা থেকে মানে সরকারের তরফ থেকে যে ধরনের উন্নয়ন, জনমুখী কাজ হচ্ছে, এটা তো সারা ভারতকে আকর্ষণ করে। ফলে যতই বিজেপি করুন, যতই বিজেপি সমর্থন হন, যতই সেখানে একটু সামিল হতে চাইছেন, এ তো ভালো কথা। এতে বাংলার বিধানসভায় যারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনা করছেন তারা যে সঠিক পথে থাকায় বিধানসভার গরিব, দেশ বিদেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলিতে কারুর বক্তৃতা দেওয়ার শখ হয়। গবেষকদের ক্ষেত্রে কি দেখা যায়, পৃথিবীর আন্তর্জাতিক ক্ষেত্রে যেগুলো বিশিষ্ট বিশ্ববিদ্যালয়, সেগুলিতে সেই ফোরামে, সেই জায়গায় ভাষণ দেওয়ার ইচ্ছা হয়। তো সেখানে যদি পশ্চিমবঙ্গ বিধানসভায় ভাষণ দেওয়ার ইচ্ছা হয় দেশের উপরাষ্ট্রপতি, তাহলে বুঝতে হবে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ বিধানসভা ততটাই উচ্চতায় আছে যে উপরাষ্ট্রপতিকে সেখানে গিয়ে বক্তৃতা দেওয়ার ইচ্ছা প্রকাশ করতে হবে। বলছেন যে এটা বন্ধুত্বের বার্তা দিচ্ছেন তিনি, একটা সংঘাতের আবহে এখানে রাজ্যপাল থাকাকালীন ছিল। সে তার ব্যাপার, তিনি হয়তো অনুতাপ ফিল করছেন যে তখন বিজেপির কথায় খুব মানে যেগুলো করেছি সেগুলো নীতিগতভাবে এবং রীতিগতভাবে ঠিক কাজ করেনি। পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এরকম একটা, আর নিজেরও গরিমা বাড়বে, বাংলার বিধানসভার মতো একটা মানে উচ্চ গরিমার জায়গায় বক্তৃতা দিয়ে উনি পাপের প্রায়শ্চিত্ত করতে চান। কাল কিন্তু রাজ্য বাজেট, আপনার প্রত্যাশা? রাজ্য বাজেট মানে তো নিশ্চিতভাবেই বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন তার আরও ইতিবাচক প্রতিফলন কাল রাজ্য বাজেটে হতে চলেছে। রাজ্য বাজেট দেশের মডেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল গোটা দেশের কাছে গ্রহণযোগ্য। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবেন আগামীকাল গোটা দেশ বা বাকি রাজনৈতিক দলগুলি তাই ভাবে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মানুষের জন্য করছেন, বিরোধীরা সেটা সমালোচনা করছেন, কাল দেখা যাচ্ছে বিরোধীরা তাদের রাজ্যে বলছেন আমরা ওটাই করব। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কৃষি, শিল্প, স্বনির্ভর গোষ্ঠী, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, বড় শিল্প, কর্মসংস্থান, পাশাপাশি সামাজিক সুরক্ষা, পরিকাঠামো উন্নয়ন, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, এই গোটা জিনিসটা এত ভালোভাবে চলছে, তার আরও কিছু ইতিবাচক প্রতিফলন আগামীকাল দেখা যাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো আরও কিছু ইচ্ছা থাকতো, কিন্তু কেন্দ্রীয় সরকার যেই বিপুল বঞ্চনা, 1,70,000 কোটি টাকার বেশি বাংলার বকেয়া, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কেন্দ্রের যে টাকাটা দেওয়ার কথা যেসব খাতে, রাজ্যের ফান্ড থেকে সেটাও দিতে হচ্ছে। ফলে এইখানেও একটা চাপ তৈরি হচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যতটা বেশি সম্ভব মানুষের উপকারের ততটাই রাজ্য বাজেট বাংলার মানুষের জন্য করবে।
বলছি 2026-এর আগে এটাই তো শেষ পূর্ণাঙ্গ বাজেট, সেক্ষেত্রে সবার একটা প্রত্যাশা, সবাই তাকিয়ে আছে লক্ষ্মীর ভান্ডারের কি বরাদ্দ বৃদ্ধি হতে পারে? এইসব বিষয়ে আমাদের বক্তব্য রাখার কোনো অবকাশই নেই। এটা বিধানসভার ব্যাপার, মুখ্যমন্ত্রীর ব্যাপার, এ নিয়ে কোনো মন্তব্যই করবো না। সরকারি হাসপাতালে ডিউটি টাইমে ডিউটি ছেড়ে বেসরকারি হাসপাতালে ডিউটি করে স্বাস্থ্যসাথীর টাকা নেওয়ায় দুজন ডাক্তারকে আজকে ডেকে পাঠিয়ে জেরা করা হয়েছে। অবশ্যই কড়া ব্যবস্থা নেওয়া উচিত। সরকারি হাসপাতালে সেই চিকিৎসকরা, যে ডাক্তারবাবুরা প্র্যাকটিস করার অধিকার নেই, যে অংশটি, তারা যদি এই অভিযোগ আসে, গুরুতর অভিযোগ, তারা সেই সময় প্রাইভেট জায়গায় গিয়ে স্বাস্থ্যসাথী স্কিমের আওতায় চিকিৎসা করছেন। অর্থাৎ তিনি সরকারি ডাক্তার, সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করা আমাদের মানুষের কাছে দায়বদ্ধতা, কিন্তু তিনি সরকারি টাকাটাকে ডাইভার্ট করে অর্থাৎ স্বাস্থ্যসাথী স্কিমে প্রাইভেটে কাজ করছেন। তো এই অভিযোগ যদি এসে থাকে, এদের প্রত্যেককে তদন্তের আওতায় আনা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আজকে অগ্নিমিত্রা পাল বলেছেন চালের দাম বিরাটভাবে বেড়েছে এবং রাজ্য সরকারকে দোষেছেন এই। আরে সারা ভারতবর্ষে দেখুন না, আজব কথাবার্তা, যে দামগুলো নিয়ে কথা বলছেন, পশ্চিমবঙ্গ তো শুধুমাত্র বিচ্ছিন্ন জায়গা নয়, তো নানাভাবে যে মূল্যবৃদ্ধিগুলো হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস যার প্রতিবাদ করছে, সেটা তো সারা ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য। কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জন্য মানুষের যেগুলো রোজগারের জিনিস, কখনো এটা বেড়ে যাচ্ছে নানা কারণে, কখনো সারের দাম, কখনো পেট্রোল ডিজেল সেই দামের পরিবহনের খরচা বাড়ছে, কখনো দেখা যাচ্ছে যে ওই কৃষি নীতিতে মজুতদারি যেগুলো আছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সেই তালিকা থেকে কোনগুলো বাদ যাচ্ছে, আবার ওই মজুতদারির ঊর্ধ্বসীমা সেখানে কেন্দ্রীয় সরকার ছাড় দিয়ে দিচ্ছে, কালোবাজারিতে মদত দিচ্ছে। তো এই বেসিক নীতিগুলো তো কেন্দ্রীয় সরকার তৈরি করছে। আর কংগ্রেস বলছে যে একলা চলার পথে যাবে 2026-এ, তাহলে কি জোটের ভবিষ্যৎ? শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে শূন্য, শূন্যর সঙ্গে শূন্য গুণ করলে শূন্য, শূন্য থেকে শূন্য ভাগ করলে শূন্য। তো কি এই প্রশ্নের কোনো উত্তর হয়? এই শূন্য উত্তর আমাদেরও চাই।